আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদেরকে অভিনন্দন আমাদের আইকেন একাডেমির একটি ম্যাথ অনলাইন ক্লাসে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দুটো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। একটি হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস এবং আরেকটি সিম্পল ইকুয়েশনস, বাংলায় হচ্ছে বীজগণিতীয় রাশি এবং সরল সমীকরণ। আমরা এই ক্লাসে এই দুটি চ্যাপ্টারের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতগুলো টপিক আছে সব টপিকগুলো কভার করার চেষ্টা করব, বাংলা এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনের জন্য। তাহলে শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। এইখানে হচ্ছে আমরা পুরো ক্লাসটাকে 10টি ভাগে ভাগ করেছি। আমাদের 10টি ভাগ হচ্ছে 10টা ডিফারেন্ট কোয়েশ্চন টাইপস, যেখানে 5টা কোয়েশ্চন টাইপস থাকবে হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতীয় রাশি থেকে, আর বাকি 5টা কোয়েশ্চন টাইপস থাকবে সিম্পল ইকুয়েশন বা সরল সমীকরণ থেকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমাদের প্রথম যে চ্যাপ্টার, আমাদের পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায় বা চ্যাপ্টার 4 অ্যালজেব্রিক এক্সপ্রেশন চ্যাপ্টারটি শুরু করছি। প্রথমে আমরা টাইপ 1 আমরা আলোচনা করব সিম্বলস, ভেরিয়েবলস এন্ড কোএফিসিয়েন্টস বা প্রতীক, চলক এবং সহগ। তাহলে দেখি আমরা প্রতীক হচ্ছে কি। প্রতীক হচ্ছে আমরা বীজগাণিতিক রাশিগুলো প্রকাশ করার জন্য প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অথবা ব্র্যাকেট, এই যে প্রতীকগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে আমাদের প্রতীক বা চলক। তারপর হচ্ছে কি ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল বা চলক হচ্ছে একটি অক্ষর, যেমন এক্স ওয়াই জেড, যা যে কোনো সংখ্যাকে প্রকাশ করে এর মান পরিবর্তন হতে পারে। ভেরিয়েবল শব্দটির অর্থই হচ্ছে যার মান পরিবর্তন হয়। তাহলে ধরো আমার কাছে কিছু চকলেট আছে, তো আমার কাছে কতগুলি চকলেট আছে আমি কিন্তু তা জানি না, বা কারো একজনের কাছে নির্দিষ্ট সংখ্যক কিছু কলম রয়েছে, সেই কলমের সংখ্যাগুলোকে আমি এক্স অথবা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমার ভেরিয়েবল, ঠিক আছে। তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ। তো কোএফিসিয়েন্ট বা সহগ কি? ধরো যে কোনো একটা পদে আমি লিখলাম 4x। এইখানে এই যে আমার ভেরিয়েবল বা চলক যেটা ছিল, আমার ভেরিয়েবল বা চলক হচ্ছে x, এই ভেরিয়েবল বা চলকের সাথে গুণ হিসাবে রয়েছে এই 4। তাহলে এই 4টি হচ্ছে আমাদের সহগ বা কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে তাহলে আমরা এখানে একটি উদাহরণ দেখে নিই। আচ্ছা, find the coefficient of 7xy and the latter coefficient of x in ax minus bz। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এই যে 7xy একটা পদ রয়েছে, এই 7xy পদটিতে আমরা আমাদের সহগ কি তা খুঁজে বের করতে হবে, এবং ax minus bz এই দুটি পদে বা এই বীজগাণিতিক রাশিতে আমরা হচ্ছে x এর সাথে যে আক্ষরিক সহগ রয়েছে তা চিহ্নিত করব। তাহলে 7xy তে এখানে আমাদের সহগ কি? সহগ হচ্ছে xy এর সাথে কোন জিনিসটা মাল্টিপ্লাই বা গুণ করা রয়েছে? xy এর সাথে মাল্টিপ্লাই বা গুণ করা রয়েছে হচ্ছে 7 হচ্ছে আমাদের সহগ। একইভাবে x মাইনাস bz এ x এর লেটার কোএফিসিয়েন্ট হচ্ছে a, কারণ কি এখানে x এর সাথে কোন লেটারটি মাল্টিপ্লাইড অবস্থায় রয়েছে তা হচ্ছে a। তাহলে আমরা আশা করি সবাই কোএফিসিয়েন্ট বা সহগ বুঝতে পেরেছি। এখন আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অনেক সময় কোএফিসিয়েন্টের সামনে যদি মাইনাস থাকে তাহলে আমরা অবশ্যই মাইনাস সহ কোএফিসিয়েন্টটি বা সহগকে বলতে হবে। যেমন ধরো -3x, এখানে x এর কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে -3, x এর কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে -3। বুঝতে পেরেছো সবাই? একইভাবে আমরা হচ্ছে এই আরেকটা জিনিস আমরা দেখব, অনেক সময় কোনো ভেরিয়েবল বা চলকের সামনে কোনো সংখ্যা থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ধরে নিব 1। যেমন ধরো এখানে a প্লাস 2b। এখন আমি যদি a এর সামনে বা a এর সহগ বা কোএফিসিয়েন্ট কি নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখব এখানে কিছু নেই, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ধরে নিব 1, ঠিক আছে। তাহলে a এর কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 1। ওকে, তারপরে আমরা এখানে দুটো প্র্যাকটিস কোয়েশ্চেন রয়েছে, আমরা দুটো প্র্যাকটিস কোয়েশ্চেন দেখব।
প্র্যাকটিস কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ 6b 5xy xyz and minus half y। আমরা হচ্ছে 6b এর কোএফিসিয়েন্ট বা সহগ বের করব, 5xy এর কোএফিসিয়েন্ট বা সহগ বের করব, xyz এবং মাইনাস হাফ ওয়াই। প্রথমেই দেখে নেই, এখানে হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 6, তারপরে কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 5, তারপরে কোএফিসিয়েন্ট বা সহগ এখানে কিছু নেই মানে হচ্ছে 1, ঠিক আছে। তারপরে এখানে কি হবে, এখানে হবে মাইনাস হাফ, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস সহ আমাদের কোএফিসিয়েন্ট বা সহগটাকে উল্লেখ করতে হবে। তারপরে দেখি ইফ এ নোটবুক কস্ট টাকা x, a pencil টাকা y and a rubber টাকা z, what is the total price of 4 notebooks, 2 pencils and 3 rubbers। তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, এটা আমাদের পাঠ্য বইয়ের একটা কোশ্চেন, টেক্সট বুক অ্যাক্টিভিটি। একটি নোটবুকের বা একটি খাতার দাম যদি x টাকা হয়, একটি পেন্সিলের দাম যদি y টাকা হয় এবং একটি রাবারের দাম হচ্ছে z টাকা, তাহলে 4টি খাতা, 2টি পেন্সিল এবং 3টি রাবারের মোট মূল্য কত। তাহলে আমরা দেখি 4টি খাতা কত হবে, 4টি খাতা হবে 4x, তারপরে হচ্ছে 2টি পেন্সিল কি হবে, 2টি পেন্সিল হবে 2y এবং 3টি রাবার হবে কত, 3টি রাবার হবে 3z। তাহলে টোটাল কি হচ্ছে, 3টা আমরা যোগ করলে পাচ্ছি 4x প্লাস 2y প্লাস 3z। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমাদের সেকেন্ড টাইপে আমরা এখন আলোচনা করব টার্ম সিমিলার এন্ড ডিসিমিলার, পদ, সদৃশ পদ এবং বৈসদৃশ পদ বা বিসদৃশ পদ। তাহলে আমরা পদ বলতে কি বুঝি, পদ বলতে বুঝি একটা বীজগাণিতিক রাশিতে প্লাস অথবা মাইনাস দিয়ে যাদেরকে আলাদা করা যায়, প্লাস অথবা মাইনাস দিয়ে যাদেরকে আলাদা করা যায় তাদেরকে আমরা একটা টার্ম বা পদ বলি। এখন আমাদের পাঠ্য বইতে যে সংজ্ঞা দেওয়া, পাঠ্য বইয়ের সংজ্ঞা অনুযায়ী প্লাস দিয়ে যাদেরকে আলাদা করা যায় শুধুমাত্র তারাই হচ্ছে পদ, কিন্তু প্লাস দিয়ে আলাদা করা যাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে একটু জটিল, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে প্লাস এবং মাইনাস দুটো দিয়ে যাদেরকে আলাদা করা যায় তাদেরকে আমরা টার্মস বা পদ বলে আইডেন্টিফাই করব। কিন্তু যদি আমরা মাইনাস থাকে সামনে, অবশ্যই মাইনাস সহ উল্লেখ করতে হবে। যেমন ধরো 3x - 2y, এই যে 3x - 2y এই বীজগাণিতিক রাশিতে দুটো টার্ম রয়েছে বা দুটো পদ রয়েছে, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে -2y। তোমরা লক্ষ্য করো, আমি যখন 3x বলেছি আমি কিন্তু প্লাস 3x বলিনি, শুধু 3x বলতে প্লাস 3xই বুঝায়, কারণ 3x এর সামনে কিছুই নেই। একইভাবে আমি যখন 2y যে টার্মটিতে আছে বা যে পদে রয়েছে সেখানে আমি বলেছি -2y। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা মূলত আলোচনা করব যে সদৃশ পদ বা বিসদৃশ পদ কি। তো এখানে আমাদের ওয়ার্কড এক্সাম্পলে হচ্ছে 3টা এক্সাম্পল দেওয়া রয়েছে। একটা হচ্ছে 5abx, 8xab, 5aby, এই 3টা টার্ম থেকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করব যে এখানে সিমিলার টার্মস কোনগুলো। তাহলে এখানে দেখি আমরা, আমাদের প্রধান শর্ত কি ছিল, যে আমাদের যে যে ভেরিয়েবল বা চলক সেগুলো হচ্ছে সেম থাকতে হবে। তাহলে এই পদটাতে abx, এই পদটাতে xab, আর এটাতে হচ্ছে aby। তাহলে আমরা লক্ষ্য করি abx এবং xab দুটোই সেম। আবার এখানে হচ্ছে ab রয়েছে কিন্তু x নেই, x এর পরিবর্তে রয়েছে y। তাহলে আমাদের সিমিলার টার্মস বা সদৃশ পদ হচ্ছে এই দুটো, 5abx এবং 8xab। আচ্ছা, আমাদের প্রতিটা স্লাইডে রয়েছে একটি শর্টকাট টিপ। এখানে শর্টকাট টিপটা কি, ইগনোর দি নাম্বার, ignore the letter order, only the exact letter combination decides if terms are similar। তাহলে কি, আমাদের সামনে যে নাম্বারটা থাকবে, কারণ এখানে রয়েছে 8, এখানে রয়েছে 5, আমরা তার দিকে লক্ষ্য রাখবো না। ইগনোর দি লেটার অর্ডার, লেটার অর্ডার মানে হচ্ছে abx আর xab, তার দিকেও লক্ষ্য রাখবো না। আমরা লক্ষ্য রাখবো কি, যে এইখানে যে লেটার গুলা ছিল বা যে ইংলিশ আলফাবেট গুলা ছিল সেটা যেন বাকিগুলাতেও থাকে। যদি বাকিগুলাতে এক্সিস্ট করে, যেমন abx কে আমি চাইলে xab বা xba যে কোনো ভাবে লিখতে পারি, ঠিক আছে। ওকে, হুইচ পেয়ার ইন্ডিকেট সিমিলার টার্মস। আচ্ছা, আমাদের প্রতিটি স্লাইডে আরেকটা জিনিস তোমাদের দেখাই। প্রথমে আমরা কনসেপ্টটা বুঝে নিব, কনসেপ্টটা বুঝে নেওয়ার পর আমাদের এখানে একটা ওয়ার্কড এক্সাম্পল থাকবে।
কনসেপ্ট বুঝে নেওয়ার পর ওয়ার্কড এক্সাম্পল দেখে আমরা হচ্ছে আচ্ছা একই সাথে নিচে হচ্ছে একটা শর্টকাট টিপ থাকবে এবং পরে হচ্ছে প্র্যাকটিস জোনে আমরা হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেই সংক্রান্ত দু একটা প্র্যাকটিস কোয়েশ্চেন পাবো এবং সেগুলো মূলত হচ্ছে টেক্সট বুকের স্যাম্পল থেকে থাকবে এবং একই সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেও থাকবে। হুইচ পেয়ার ইন্ডিকেট সিমিলার টার্মস, তাহলে এখানে দেখো কোন পেয়ারটাতে বা কোন জোড়াটাতে সদৃশ পদ রয়েছে। 2x - 7xy - 3xy - 7x² y, 3x² - 7x² - 7x² y, 8x² xy²। আচ্ছা এখানে হচ্ছে x রয়েছে শুধু, এখানে xy বাদ, এরপরে হচ্ছে -3xy 7x²y, এখানে হচ্ছে শুধু x এবং এখানে হচ্ছে x², তাহলে এটিও সদৃশ পদ বা সিমিলার টার্মস না। এখানে 3x² এবং -7x², তাহলে আমরা আগের পেজে যে শর্টকাট টিপটা দেখেছিলাম সেখানে আমাদের কি লেখা ছিল, আমাদের লেখা ছিল যে আমরা সামনের যে কোফিশিয়েন্ট বা আমাদের যে সহগটাকে ইগনোর করবো, আমরা শুধু আলফাবেটটার দিকে লক্ষ্য রাখবো, ঠিক আছে। তাহলে আলফাবেটটাও সেম, আলফাবেটের উপরে যে আমাদের সূচকটা সেম বা পাওয়ারটা সেম। তারপরেটা হচ্ছে -7x²y -7x² এর পরে হচ্ছে 8xy²। এইখানে দেখো স্কোয়ারটা হচ্ছে x এর উপর আর এখানে স্কোয়ারটা y এর উপর, তাহলে এটিও বাদ। তাহলে আমাদের হচ্ছে সদৃশ পদ বা সিমিলার টার্মস হচ্ছে এটা। Make 3 algebraic expressions having similar and dissimilar terms using plus and minus sign। এই এক্সাম্পলটা হচ্ছে তোমরা নিজেরা করবে এবং নিজেরা করে আমাদের কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা আমাদের টাইপ 3 যেটা হচ্ছে ইন্ডিসেস, এক্সপোনেন্টস, সূচক বা গুণের সূত্র সেটি আলোচনা করব। When a is multiplied by itself n times, we write a to the power of n. Here a is the base, মানে হচ্ছে a কে যদি n তম বার বা n সংখ্যক বার গুণ করি তাহলে হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি a to the power of n। এখানে হচ্ছে এটি আমাদের হচ্ছে বেস বা ভিত্তি এবং n হচ্ছে সূচক বা এক্সপোনেন্ট। For rule, multiplying powers of the same base means you add the indices। আচ্ছা এখানে আমরা হচ্ছে ধরো আমাদের ভিত্তি সেম, মাল্টিপ্লিকেশন ল বা গুণের সূত্র। এখন আমরা হচ্ছে সূচক সহ যে পদগুলো সেগুলোকে আমরা কিভাবে গুণ করব, এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। তাহলে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি, ধরো a to the power m into a to the power n, ঠিক আছে, a to the power m into a to the power n। এখন a to the power m into a to the power n হচ্ছে আমাদের বেস বা ভিত্তিটা সেম। বেস বা ভিত্তি যদি সেম থাকে তাহলে আমাদের সূচক বা পাওয়ার যেটা থাকবে ওইটাকে আমরা সিম্পলি অ্যাড করে নিব, ঠিক আছে, a to the power m plus n। তারপর হচ্ছে থার্ড পয়েন্ট হচ্ছে ফর মিক্সড টার্মস, মাল্টিপ্লাই দি প্লেন নাম্বারস টুগেদার ফার্স্ট দেন অ্যাড পাওয়ার্স অফ ইচ ম্যাচিং লেটার সেপারেটলি। মনে করো এরকম একটি পদ রয়েছে বা এরকম একটি এক্সাম্পল 3a² into 2a। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের যে প্লেন নাম্বার বলতে এখানে বোঝানো হয়েছে যে কোফিশিয়েন্ট বা সহগ যেগুলো থাকবে, কোফিশিয়েন্ট বা সহগগুলোকে আগে গুণ করতে হবে। কোফিশিয়েন্ট বা সহগ কি 3 and 2, তাহলে 3 and 2 কি হবে 3 2 = 6 বা 3 2 × 6। তারপরে হচ্ছে আমাদের যে ভিত্তিগুলো থাকবে বা আমাদের যে চলকগুলোকে গুণ করতে হবে কিভাবে, 3 2 × কত হচ্ছে 6। আর এই দুটো পদকে যখন আমরা গুণ করব তখন আমরা দেখছি কি যে আমাদের ভিত্তি সেম থাকলে আমরা কি করব, ভিত্তি সেম থাকলে আমরা সূচকগুলোকে যোগ করে দিব। 2 এবং 1 মিলে হচ্ছে 3। একটা জিনিস লক্ষ্য রাখি, ধরো এখানে a এর সূচক কিছু দেয়া নেই, তাহলে আমরা ধরে নিতে হবে এর সূচক হচ্ছে 1, কিছু দেয়া না থাকলে 1, ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে একইভাবে বাংলায় বলা হয়েছে যে a কে n বার গুণ করলে আমরা a to the power of n লিখি। n হলো সূচক এবং a হলো ভিত্তি। একই ভিত্তির ঘাত গুণ করলে সূচক যোগ হয়, মানে হচ্ছে a এর ঘাত যদি হয় m এবং এখানে a এর ঘাত হচ্ছে n, তাহলে ভিত্তি কি দুই জায়গাতেই a, সেক্ষেত্রে আমরা কি করব a to the power of m plus n। আর মিশ্র পদ বলতে বোঝায় এই পদগুলো। মিশ্র পদে আমরা প্রথমে সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করব, তারপর একই অক্ষরের সূচক আলাদাভাবে যোগ করব। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এক্সাম্পল হচ্ছে
2a ইন্টু 3b ইন্টু 4c ইন্টু 6a স্কোয়ার ইন্টু 5। তাহলে আমরা প্রথমে আমাদের কোফিশিয়েন্ট বা সহগ যেগুলো ছিল সেগুলোকে আগে আলাদা করে গুণ করে নিব। 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 5, যেটা হচ্ছে 720। ঠিক আছে, তারপরে যেসব পদে আমাদের এ রয়েছে, এখানে হচ্ছে একটা এ এবং এখানে একটা এ, এখানে এ এর সূচক হচ্ছে 1, এখানে এ এর সূচক হচ্ছে 2। এ ইন্টু এ স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার অফ 3 বা এ কিউব। তারপরে হচ্ছে বি, যেসব পদে বি রয়েছে এখানে দেখো বি স্কোয়ার এবং বি কিউব, বি স্কোয়ার এবং বি কিউব, বি স্কোয়ার এবং বি কিউব মিলে হয়ে যাবে বি টু দি পাওয়ার অফ 5। তাহলে আমাদের গুণফল হচ্ছে 720 এ কিউব বি টু দি পাওয়ার অফ 5। ঠিক আছে, আচ্ছা এখানে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে সেম বেস এট দি পাওয়ার্স ডিফারেন্ট বেস লাইক এ এন্ড বি ক্যান নেভার বি মার্জড ইনটু ওয়ান পাওয়ার। মানে হচ্ছে যদি আমাদের ভিত্তি সেম থাকে তাহলে হচ্ছে আমরা সূচকগুলোকে যোগ করে দিব, এবং ভিত্তি যদি ভিন্ন হয়, ধরো একটাতে হচ্ছে এ একটাতে হচ্ছে বি, এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 5, তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে আমরা দেখব সেম টপিকে দুটো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। আচ্ছা, এ স্কোয়ার তার উপর আবার স্কোয়ার। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবো, সূচকের উপর যদি সূচক থাকে তাহলে ওই সূচক বা পাওয়ার একটা আরেকটাকে গুণ করে। যেমন ধরো এ স্কোয়ার তার উপর আরেকটা স্কোয়ার, সেক্ষেত্রে কি হবে, সূচকের উপর যদি আরেকটা সূচক থাকে বা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকলে কি হচ্ছে, এই টু কে মাল্টিপ্লাই করে হয়ে যাবে 4। ঠিক আছে, আনসার 4। এটা কিন্তু 2020 সালের কোয়েশ্চেন। তারপর হচ্ছে ইফ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3, ফাইন্ড এক্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করার ট্রাই করি। আচ্ছা, এই ম্যাথটি সলভ করার জন্য আমাদের সমীকরণ সম্বন্ধে কিছু বেসিক ধারণা থাকা প্রয়োজন, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু কিছুক্ষণ পরে আমরা সমীকরণের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি 2 টু দি পাওয়ার এক্স, 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 এখানে চারটা পদেই কি 2 টু দি পাওয়ার এক্স। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। কমন নেওয়া বলতে হচ্ছে তাকে আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার এক্স যদি কমন নেই, মানে হচ্ছে এই যে চারটা পদ, এই চারটা পদ থেকে আমি 2 টু দি পাওয়ার এক্সটাকে এক্সট্রাক্ট করে নিব, বা এই চারটা পদকে 2 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে নিব। যেমন ধরো 5টি কলম যোগ 5টি পেন্সিল, এক্ষেত্রে আমি কি বলতে পারি, 5টি করে কলম আর পেন্সিল। একইভাবে 2 টু দি পাওয়ার এক্স চারটাকে আমি লিখতে পারি কি, 2 টু দি পাওয়ার এক্স বাইরে নিয়ে ব্র্যাকেটের ভিতর 1। এই 1টা কিভাবে আসলো, কারণ এই 2 টু দি পাওয়ার এক্স যেটা ব্র্যাকেটের বাইরে, তাকে দিয়ে আমরা প্রত্যেকটি পদকে আলাদাভাবে ভাগ করব, যেহেতু প্রত্যেকটি পদ সেম, অথবা এর সাথে প্রত্যেকটি পদের ফ্যাক্টর হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে ভাগ করলে হচ্ছে 1। একইভাবে এটাকে যদি ভাগ করে এটা দিয়ে হচ্ছে 1, এটাকে ভাগ করলে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে কি 2 টু দি পাওয়ার 4। যেহেতু এদের মাঝখানে আর কোনো চিহ্ন নাই, সো এরা হচ্ছে এইটা এই ব্র্যাকেটের সাথে গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এখন আমরা আগে কি বলেছিলাম, যে ভিত্তি যদি সেম থাকে তাহলে সূচক হচ্ছে যোগ হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3। এখন একটা সমীকরণের দুই পাশে যদি আমাদের ভিত্তি সেম থাকে তাহলে হচ্ছে আমরা ভিত্তিগুলোকে এলিমিনেট করে দিতে পারি এবং সূচক একটা আরেকটার সমান হয়ে যাবে। তাহলে এখানে ভিত্তি হচ্ছে 2 2। ওকে, সো ভিত্তি যদি সেম থাকে তাহলে হচ্ছে কি হবে, সূচক একটা আরেকটার সমান, এবং ভিত্তিটাকে আমরা এলিমিনেট করে দিতে পারবো। তাহলে ভিত্তি হচ্ছে 2 এবং 2। আমরা যদি ভিত্তিটাকে এলিমিনেট করে দিই বা বেসটাকে এলিমিনেট করে দিই তাহলে হচ্ছে x প্লাস 4 ইকুয়ালস টু 3, or x ইকুয়ালস টু 3 মাইনাস 4, therefore x ইকুয়ালস টু কত, -1। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের কোয়েশ্চেন একটা প্রবলেম ছিল,
কোয়েশ্চনে এখানে 4 হওয়া উচিত ছিল, ঠিক আছে। ওকে, আর যদি এখানে 4 ধরে নিই তাহলে হচ্ছে x ইকুয়ালস টু 1 হবে। ওকে, তারপর হচ্ছে 2a⁵ ইন্টু 4a⁵ আমরা প্রথমেই কি করতে হবে, আমরা প্রথমে হচ্ছে, আচ্ছা এটা আমি মুছে দিই। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 2a⁵ ইন্টু 4a⁵। এখানে আমরা কি করব, 2 এবং 4টাকে আগেই গুণ করে নিব, 4 2 আর 8। তারপর হচ্ছে কি, আমাদের ভিত্তি সেম, ভিত্তি দুই জায়গাতেই এ, তাহলে ভিত্তি যদি এ থাকে দুই জায়গাতেই, তাহলে হচ্ছে আমরা সূচকগুলোকে শুধুমাত্র যোগ করে নিব। 5 + 5 = 10, তাহলে 8a⁻10। একইভাবে এই এক্সাম্পলটা তোমরা নিজে করবে, যেটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং এটা ট্রাই ইয়োরসেলফ, এটা হচ্ছে আমাদের টেক্সট বুকের এক্সারসাইজ 4.2 এর একটা কোয়েশ্চেন। ওকে, তারপর হচ্ছে এডিশন এন্ড সাবট্রাকশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, বীজগাণিতিক রাশির যোগ এবং বিয়োগ। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটা রাশিকে আমরা যোগ করতে পারবো অথবা বিয়োগ করতে পারবো? টু add, write similar terms one below another and add their coefficients. Dissimilar terms simply carry into the answer. সদৃশ পদগুলো এক কলামে সাজিয়ে সহগগুলো যোগ করো, বিসদৃশ পদ এমনি থাকে। যেমন ধরো এখানে আমি যদি দেখি 5a + 3a + 2b, এখন আমরা কি করব, আমরা প্রথমে আইডেন্টিফাই করব এখানে আমাদের সদৃশ পদ কি কি। তাহলে আমাদের সদৃশ পদ হচ্ছে 5a + 3a এবং বিসদৃশ পদ হচ্ছে 2b। তাহলে 5a + 3a কে যখন আমরা অ্যাড করব, আমরা যখনই আইডেন্টিফাই করতে পারবো যে তারা হচ্ছে সদৃশ পদ, সদৃশ পদ আইডেন্টিফাই করার সাথে সাথে তাদের সহগ যেগুলা বা কোএফিসিয়েন্ট, যারা কোএফিসিয়েন্টটাকে আমরা আগে অ্যাড করে নিব। কোএফিসিয়েন্ট কি, 5 আর 3 8, ঠিক আছে, এবং এ এর মতো করে থাকবে। এখন এই যে +2b কে কি করব, +2bটাকে যেভাবে আছে সেভাবেই রেখে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে যখন আমি বিয়োগ করব, flip the sign of every term being subtracted then add as usual, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে বিয়োজনের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করো, তারপর সাধারণ যোগের মতো করো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটি এক্সাম্পল দেখে নিই। ওকে, subtract 3a - 4b - 6c from 5a + 4b + 6c, 5a + 4b - 5c। আচ্ছা, তাহলে আমি যার থেকে সাবট্রাক্ট করব, আচ্ছা আমরা এখন একটি বীজগাণিতিক বিয়োগের একটি এক্সাম্পল দেখে নিচ্ছি। এক্সাম্পলটি হচ্ছে 3a - 4b - 6c কে আমরা বিয়োগ করব 5a + 4b - 5c থেকে। তাহলে প্রথমে হচ্ছে আমরা 5a + 4b - 5c লিখে নিচ্ছি। তার থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 3a - 4b - 6c। আচ্ছা, এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যাকে বিয়োগ করছি বা যাকে সাবট্রাক্ট করছি তার সামনের প্রতিটি চিহ্ন আমাদের পরিবর্তন করতে হবে যখন আমি ব্র্যাকেটটা তুলে দিব। যার থেকে সাবট্রাক্ট করব সে যেভাবেই আছে সেভাবেই থাকবে। তাহলে 5a + 4b - 5c যেভাবে আছে সেভাবেই থাকবে, মাইনাস, এখন ব্র্যাকেটটা যখন তুলে নিব যাকে সাবট্রাক্ট করব তার সামনের চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে 3a কি, 3a হচ্ছে পজিটিভ। পজিটিভ কিভাবে বুঝবো, তার সামনে কিছু দেয়া নেই, তার সামনে যদি কিছু দেয়া নেই তাহলে আমরা ধরে নিব সে পজিটিভ। তাহলে ব্র্যাকেট তোলার পর সে হয়ে যাবে -3c। তারপর হচ্ছে 4b এর সামনে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে -4b, -4bটা হচ্ছে আমি যখন ব্র্যাকেট তুলে নিব তখন হয়ে যাবে +4b। তারপর হচ্ছে কিভাবে +6c, কারণ হচ্ছে কি এই 6cটা ব্র্যাকেটের ভিতর হচ্ছে নেগেটিভ, যখনই আমি ব্র্যাকেট তুলে দিব সে হয়ে যাবে পজিটিভ, কারণ আমাদের কি করতে হবে, প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করতে হবে কোন পদের যে বিয়োগ হচ্ছে। আচ্ছা, এখন সিম্পলি হচ্ছে আমরা যেভাবে এডিশন বা যোগ করেছি এই একই নিয়মে আমরা হচ্ছে এখানে যোগ করে নিব। তাহলে 5 এর সাথে কি থাকছে, 5 এর সাথে থাকছে হচ্ছে -3a, তাহলে 5a থেকে 3a যদি আমি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 2a।
তারপরে হচ্ছে আমরা এখানে আগেই চিহ্ন দিব না, আমরা চিহ্নটা পরে ডিটারমাইন করব যে কি হবে। +4b কি হবে +8b, তারপর হচ্ছে -5c + 6c হচ্ছে +c, কারণ যখনই আমি হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আনসার সবসময় পজিটিভ আসবে এবং ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে আনসার সবসময় নেগেটিভ। তারপরে হচ্ছে কি এখানে আমাদের শর্টকাট টিপ, ফর সাবট্রাকশন মেন্টালি ফ্লিপ এভরি সাইন ইন দ্য সেকেন্ড রো দেন এড স্ট্রেট ডাউন ইচ কলাম। সাবট্রাকশনের জন্য কি করতে হবে, আমাদের সেকেন্ড রোয়ে যে থাকবে মানে হচ্ছে যাকে বিয়োগ করব তার প্রতিটা পদের চিহ্নটাকে হচ্ছে পাল্টাই দেবো, ফ্লিপ এভরি সাইন, ঠিক আছে। এবং তারপর হচ্ছে যে প্রক্রিয়া আমরা যোগ করে থাকি বা যে প্রক্রিয়া এডিশন করে থাকি সেই প্রক্রিয়া ফলো করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি 3টি বিগত বছরের প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টার থেকে। প্রথমটা হচ্ছে 5x² - 2x² + 3xy², তাকে আমরা বিয়োগ করব কার থেকে, তাকে বিয়োগ করব হচ্ছে 3xy² - 2x² + 4x²। এখন যার থেকে বিয়োগ করব, ঠিক আছে, তাকে আমরা উপরে লিখে নিলাম। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো সদৃশ পদগুলো যেন একটি আরেকটির নিচে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা 3xy² - 2x² + 4x² থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 5x² - 2x² + 3xy²। তাহলে 3xy² এর নিচে আমরা রাখবো 3xy² কে, ঠিক আছে। তারপরে হচ্ছে 2x² এর নিচে রাখবো একইভাবে 2x² সমৃদ্ধ যে পদটা ছিল সেটাকে, ওকে। তারপর হচ্ছে 5x² রাখবো এখানে +5x², যেহেতু 5x² এর সামনে এখানে কিছু দেওয়া নাই তাইলে হচ্ছে প্লাস। এখন আমরা আগে যে বিষয়টা আলোচনা করেছি, যে নিচে থাকবে বা যাকে বিয়োগ করব তার সবগুলো চিহ্ন আমরা পরিবর্তন করে দিব। তাহলে এখানে 3xy² হচ্ছে পজিটিভ, তাকে আমরা করে ফেলবো নেগেটিভ, এটা হচ্ছে তার নতুন পরিচয়। -2x²y হয়ে যাবে কি পজিটিভ, যেহেতু এখানে সে নেগেটিভ, +5x² হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3xy² থেকে 3xy² যদি আমি বিয়োগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে 0, ঠিক আছে। -2x² + 2x², মানে সেম জিনিস থেকে সেম জিনিস যদি আমি সাবট্রাক্ট করি তাহলে কি সবসময় 0 আসে না, যখন 5 - 5 কি 0 +0, আর এখানে হচ্ছে 4x² - 5x², তাহলে আমি এখানে কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি, তাহলে অবশ্যই আমার হচ্ছে -x²। -x² কেন লিখলাম, কারণ হচ্ছে 4টা x² থেকে 5টা x² যদি আমি বিয়োগ করি তাহলে আমার কয়টা x² থাকবে, আমার থাকবে -1টা x², কিন্তু আমরা হচ্ছে এক যখন আমাদের কোএফিসিয়েন্ট বা চলক থাকে তখন আমরা সেটা লিখি না। তারপর হচ্ছে সিম্পলিফাই 7x² + 2xy - 9y², তাকে আমরা সাবট্রাক্ট করবো কার থেকে, বা তার থেকে সাবট্রাক্ট করবো হচ্ছে এইটাকে, তাইলে 6x² + 5xy - 3y² কে সাবট্রাক্ট করবো 7x² + 2xy - 9y² থেকে। তাহলে আমরা এই এক্সাম্পলটাও দেখে নিচ্ছি। তোমাদের সুবিধার্থে আমাদের প্রতিটি ক্লাস লেকচার সাজানো থাকবে, প্রথমে একটা কনসেপ্ট, তারপর হচ্ছে এক্সাম্পল, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, তারপর তোমাদের জন্য থাকবে একটা প্র্যাকটিস জোন, তোমরা সেখান থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারবে। তাহলে এখানে দেখি আমরা আচ্ছা, তাইলে দেখো যাকে আমি বিয়োগ করছি বা যে নিচে থাকবে তার প্রতিটা পদের আমি চিহ্ন পরিবর্তন করে দিলাম। 7x² - 6x² কি হবে, শুধু x², কারণ একটা থাকলে আমরা লিখি না, বা সহগ যদি এক থাকে তাহলে আমরা লিখি না। 2xy - 5xy, তাহলে 2xy টা কি পজিটিভ, -5xy টা হচ্ছে নেগেটিভ, তাহলে ছোট সংখ্যা থেকে যখনই বড় সংখ্যা বিয়োগ করছি আমাদের সামনে চিহ্নটা হবে নেগেটিভ। এবং 2 এবং 5 এর ডিফারেন্স কত, 3xy, তারপর হচ্ছে 9y² + 3y² -9y²,
প্লাস 3y²। তাহলে -9y² প্লাস 3y²টা কি হবে? -6y²। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। একইভাবে 2015 সালেও এই টপিক থেকে একটি কোয়েশ্চেন এসেছে। আর এগুলো হচ্ছে আমাদের টেক্সট বুক এক্সারসাইজ, যেগুলো হচ্ছে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকটাতে। আচ্ছা, তারপর হচ্ছে টপিক 5, ফর্মিং অ্যান্ড ইভালুয়েটিং এক্সপ্রেশন। আমরা কিভাবে একটি রাশি, বাস্তব সমস্যা থেকে একটি রাশি গঠন করব। টার্ন দ্য স্টোরি ইনটু অ্যালজেব্রা স্টেপ বাই স্টেপ, নেম দ্য আননোন প্রাইস কোয়ান্টিটি অ্যাজ এ ভেরিয়েবল, দেন রাইট ইচ ফ্রেজ অ্যাজ এ টার্ম। তাহলে কি করব, আমাদের গল্পটা আমরা হচ্ছে অ্যালজেব্রার মাধ্যমে সাজানোর চেষ্টা করব। আমাদের যে অজানা রাশিগুলো আমরা কিভাবে লিখব? ভেরিয়েবল হিসাবে। তারপর হচ্ছে প্রতিটা ফ্রেজ হচ্ছে একটা টার্ম। ফ্রেজ মানে কি? প্রতিটা বাক্যাংশ একটা টার্ম বা একটা পদ হিসাবে লিখব। Add the terms for a combined total, keeping similar terms grouped together exactly as in normal addition. Only substitute the given numeric values at the very last step after the expression is fully formed. তাহলে আমরা কি করব, আমাদের যে সদৃশ পদগুলো থাকবে সেগুলোকে আমরা একসাথে রাখবো। মানে মূলত আমরা হচ্ছে নর্মালি যেরকম যোগ করে থাকি সেরকমই যোগ করে থাকবো। আচ্ছা, তাহলে এখানে দেখি একটা আমাদের টেক্সট বুক এক্সাম্পল দেওয়া আছে। প্লাবন buys 6 pens, 3 notebooks. Shravan buys 4 pens, 5 notebooks. Find their combined cost, then evaluate x equals to 15, y equals to 25. তাহলে দেখি, আমাদের এখানে বলে দিয়েছে কি, প্রথমে প্রতিটা পেনের মূল্য হচ্ছে x টাকা, কারণ আমি তো জানি না প্রতিটা পেনের মূল্য কত। প্রতিটা নোটবুকের মূল্য হচ্ছে y টাকা। প্লাবন হচ্ছে 6টা পেন 3টা নোটবুক কিনে, বা 6টা কলম 3টা খাতা কিনে। তাহলে দেখো 6টা কলমের দাম কি হবে? 6 ইন্টু এক্স, এবং 3টা খাতা কি হবে? 3 ইন্টু ওয়াই। এখন প্লাবন মোট কত টাকা খরচ করে? প্লাবন মোট 6টা খাতা এবং 3টা কলম কিনে যে টাকাটুকু খরচ করে সেটা হচ্ছে তার মোট খরচ। সেটাকে আমরা 6x + 3y হিসাবে লিখলাম। একইভাবে শ্রাবণ কিনে হচ্ছে 4টা কলম 5টা নোটবুক। তাহলে 4টা কলম কি? প্রতিটা কলমের দাম যদি x টাকা হয় তাহলে 4টা কলম কি হবে? 4 ইন্টু এক্স, 4x। 5টা নোটবুক বা খাতা, প্রতিটা খাতার দাম যদি y টাকা হয় তাহলে কি হবে? 5টা নোটবুকস কি 5 ইন্টু ওয়াই, তাহলে 4x + 5y। এটা হচ্ছে তাদের দুজনের খরচ। এখন আমাদের তাদের টোটাল খরচটা বের করতে হবে। টোটাল খরচটা কি? 6x + 3y + 4x + 5y। এটা হচ্ছে প্লাবনের খরচ এবং এটা হচ্ছে শ্রাবণের খরচ। এন্ড আমরা বীজগাণিতিক রাশি যখন যোগ বিয়োগ করি তখন আমরা কি সিমিলার টার্মস বা সদৃশ পদগুলোকে যোগ করি। তাহলে x সহ যে পদ 6x এবং 4x দুইটা মিলে হয়ে যাবে 10x, এবং 3y + 5y হয়ে যাবে 8y। তাহলে আমাদের হচ্ছে 10x + 8y। অনেক সময় আমরা যেটা ভুল করে থাকি, আমরা হচ্ছে এটাকে 10x + 8y কে ডিরেক্ট 18xy টা লিখে রাখি। 18xy লেখা যাবে না। 5টা কলম এবং 10টা খাতা, এটাকে কি আমরা 15টা খাতা কলম বলতে পারি? বলতে পারি না, কারণ কলম একটা ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট, খাতা একটা ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট। এখন আমাদের বলেছে কি, ইভালুয়েট এট x - 15 y evaluate at x = 15 y = 25। তাহলে হচ্ছে এই যে আমাদের এক্সপ্রেশনটা 10x + 8y, এখানে আমরা হচ্ছে x এর ভ্যালু বসাবো 15 এবং y এর ভ্যালু বসাবো 25। তাহলে x এর ভ্যালুটা 15 কিভাবে হবে? 10x মানে কি 10 ইন্টু x, কারণ এই 10 এবং x এর মধ্যে সম্পর্ক হচ্ছে মাল্টিপ্লিকেশন। একইভাবে 8y মানে হচ্ছে 8 ইন্টু y এর ভ্যালু। তাহলে y এর ভ্যালু কত? 25। 10 ইন্টু 15 হচ্ছে 115, 8 ইন্টু 25 হচ্ছে 200। তাহলে 150 আর 250, 150 আর 200 মিলে হচ্ছে 350 টাকা। আমাদের শর্টকাট টিপটা কি? শর্টকাট টিপটা হচ্ছে ওয়ার্ডস ফার্স্ট, নাম্বারস লাস্ট, build the complete algebraic expression before plugging into any value। আচ্ছা, প্রতিটা স্লাইডে আমাদের যে শর্টকাট টিপগুলো থাকবে, শর্টকাট টিপগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে শর্টকাট টিপগুলো কি? শর্টকাট টিপগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো আগে রাখবো এবং নাম্বারগুলা লাস্টে আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এখানে প্র্যাকটিস জোনে তোমরা হচ্ছে দুটো কোয়েশ্চেন আছে, টেক্সট বুক অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে প্র্যাকটিস করে নেবে। এবং এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিভিন্ন স্কুল এবং ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী টপিক বা চ্যাপ্টার 5 যেটা সিম্বল ইকুয়েশন।
বা সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণে আমরা যাচ্ছি। আচ্ছা, হোয়াট ইজ এন ইকুয়েশন? প্রথমে আমরা বুঝে নিই একটা সমীকরণ কি। একটা সমীকরণ হচ্ছে এ ম্যাথমেটিক্যাল ওপেন সেন্টেন্স জয়েন্ড বাই এন ইকুয়াল সাইন ইজ এন ইকুয়েশন লাইক এ ব্যালেন্স স্কেল বোথ সাইড মাস্ট ওয়ে দ্য সেম। আচ্ছা, তাহলে সমীকরণ জিনিসটা হচ্ছে কি একটা গাণিতিক বাক্য, ম্যাথমেটিক্যাল ওপেন সেন্টেন্স। আচ্ছা, যেটা হচ্ছে একটা দাঁড়িপাল্লায় যেরকম দুই সাইড সমান থাকে, ঠিক আছে, এটা আচ্ছা, এই যে একটা দাঁড়িপাল্লা দেখো, এই দাঁড়িপাল্লা হচ্ছে কি দুই সাইডে কি সমান ওয়েট দেওয়ার, যার কারণে হচ্ছে নাইদার এই সাইড হচ্ছে বেশি ভারী মনে হচ্ছে, নাইদার এই সাইড বেশি ভারী, ঠিক আছে, নাইদার এই সাইড বেশি ভারী নর এই সাইড বেশি ভারী। এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা ইকুয়াল সাইনের দুই পাশে যা থাকবে তা অবশ্যই সমান থাকতে হবে। এখন ইকুয়াল সাইনের বা সমান চিহ্নের বাম পাশে যা থাকবে, হাতের বাম পাশে, তাকে আমরা বলি লেফট হ্যান্ড সাইড, ডান পাশে যা থাকবে তাকে আমরা বলি রাইট হ্যান্ড সাইড। A simple equation has the variable degree 1. আচ্ছা, এখন সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে একটা গাণিতিক বাক্য যেটার মাঝখানে একটা ইকুয়াল সাইন থাকবে এবং ইকুয়াল সাইনের দুই পাশে যা থাকবে একটা আরেকটার সমান। যেমন ধরো 5টা কলম 3টা খাতা, 5টা কলম 3টা খাতা, 5টা কলম মনে করো যে 10 টাকা করে 5টা কলম, তাহলে 5 × 10 = 50, আর 3টা খাতা হচ্ছে 20 টাকা করে। তো 5টা কলম 3টা খাতা, 5টা কলম হচ্ছে 50 এবং 3টা খাতা হচ্ছে 20 টাকা করে 60 বা 60, এন্ড এটা ইকুয়ালস টু 110। এটা হচ্ছে একটা সমীকরণের মতো, কারণ কি এখানে আমি যদিও চলক লিখি নাই, তারপরে আমি ডিরেক্ট ভ্যালুটা বসায় বুঝাইলাম কি যে আমার বাম পাশে যা থাকবে ডান পাশেও সেম জিনিস থাকবে। আচ্ছা, এখন সরল সমীকরণ বা সিম্পল ইকুয়েশন কি? সরল সমীকরণ বা সিম্পল ইকুয়েশন হচ্ছে আমি যে ভেরিয়েবল বা চলকগুলা ব্যবহার করব, ভেরিয়েবল বা চলকের সূচক একের থেকে বেশি হবে না। যেমন ধরো x + 5 = 10, এই x + 5 এবং এই 10 দুইটাই হচ্ছে সমান। এখন এই যে x লিখলাম, এই ভেরিয়েবলটাতে সূচক বা পাওয়ার কত কিছু লেখা নাই, মানে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ওয়ার্ড এক্সাম্পল আছে, এক্সাম্পলটা তোমরা দেখে নিবা। তারপর শর্টকাট টিপ হচ্ছে কি, শর্টকাট টিপ হচ্ছে স্পট দ্য কিওয়ার্ড ইকুয়াল, সেম, ব্যালেন্স, দ্যাটস ওয়্যার দ্য ইকুয়াল সাইন গোজ, এভরিথিং বিফোর ইট ইজ LHS, এভরিথিং আফটার ইজ RHS। তাহলে দেখি, ধরো আমি বললাম দ্য প্রাইস অফ 5 পেন ইকুয়ালস টু 10 টাকা, বা 5টা কলমের দাম হচ্ছে 10 টাকা। এখন প্রাইস অফ 5 পেন, প্রাইস অফ 5 পেন ইকুয়ালস টু 10 টাকা, মানে হচ্ছে যখন ইকুয়াল, সেম বা ব্যালেন্স বলবে তখনই আমরা হচ্ছে এই ইকুয়াল বা সমান চিহ্নটা আঁকবো, তারপর হচ্ছে 10 লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে কিছু প্রিভিয়াস ইয়ার অ্যাডমিশন কোয়েশ্চেনস অ্যানালাইসিস করি। ট্রু অর ফলস ছিল 2014 সালে, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল অফ এন ইকুয়েশন ইজ কল্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন। আচ্ছা, মনে করো x + 5 = 10, এই x + 5 = 10 এই সমীকরণটাতে বা এই ভেরিয়েবলটা, এই সমীকরণ বা ইকুয়েশনটাতে আমাদের যে ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল কি, ভেরিয়েবলটা হচ্ছে চলক, ঠিক আছে। এই যে x, এই x এর মান বের করাই হচ্ছে কি ইকুয়েশনের সলিউশন। আমাদের অনেক সময় বলে দিবে ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন, সলিউশন অফ দ্য ইকুয়েশন, সলিউশন অফ দ্য ইকুয়েশন যখনই বলবে তখনই আমরা কি করব, x এর মান বের করব, মানে হচ্ছে x = কত, অথবা লেখা থাকবে রুট অফ দ্য ইকুয়েশন, রুট অফ ইকুয়েশন। বাংলা ভার্সনে দেওয়া থাকবে সমীকরণটির মূল নির্ণয় করতে হবে, যখনই বলবে সমীকরণটির মূল নির্ণয় করতে হবে অথবা সমীকরণের সমাধান, তখনই আমরা কি করব, x এর মান কত আসে এইটা খুঁজে বের করব। রাইট ডাউন 5 ইকুয়েশনস ইনভলভিং y and 5 ইকুয়েশনস ইনভলভিং z। আচ্ছা, তোমাদের প্র্যাকটিস জোনে প্র্যাকটিস ইয়োরসেলফ, নিজেরা করবা। আচ্ছা, তারপর হচ্ছে কি সলভিং ইকুয়েশনস, এক্সিওমস এন্ড ট্রান্সপোজিশনস, সমীকরণ কিভাবে সমাধান করব। আচ্ছা, সমীকরণ কিভাবে সমাধান করব, চারটা এক্সিওম, চারটা এক্সিওম মানে হচ্ছে চারটা মূলনীতি, ঠিক আছে। চারটা মূলনীতি হচ্ছে কি, যখন আমি যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব। একটা জিনিস হচ্ছে ম্যাথমেটিক্স কখনো ডিসক্রিমিনেশন পছন্দ করে না, বিশেষ করে সমীকরণের ক্ষেত্রে। মনে করো যখন x + 5 = 10, এখন আমি
এই 5টাকে রিমুভ করব। এই 5টাকে কিভাবে রিমুভ করব? এটা কি +5 না? সো 5 এর সাথে যদি আমি আরেকটা -5 দিই তাহলে কি 5টা রিমুভ হয়ে যাবে না? x +5 এটা ছিল আগে, আরেকটা -5 দিয়ে দিলাম, তাহলে কি এখানে শুধু x থাকবে। এখন আমি যদি এইরকম রেখে দিই তাইলে হবে না, কারণ হচ্ছে কি এটা হচ্ছে একটা ব্যালেন্সের মতো বা একটা পাল্লার মতো। আমি এক সাইডে একটা জিনিস দিলাম, ধরো এই বাম পাশে আমি হচ্ছে -5 দিলাম, ডান পাশে দেই নাই, তাইলে হচ্ছে ব্যালেন্সটা থাকবে না, আমার এই পাশেও দিতে হবে, ঠিক আছে? তাইলে কি হবে, +5 -5 মিলে হয়ে যাবে 0, মানে কিছুই থাকবে না। আর এখানে 10 - 5 হচ্ছে 5, তাহলে x = 5। একইভাবে আমি যখন বিয়োগ করব, যোগ করব, গুণ করব, ভাগ করব, ডান পাশ বাম পাশ উভয় পাশেই সেম জিনিস করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, সলভ এন্ড ভেরিফাই 2x - 1 = 5, তাহলে 2x - 1 = 5। এইখানে আমি প্রথম স্টেপটা হচ্ছে এই 2x টাকে একা রাখতে হবে, এই পাশে লেফট হ্যান্ড সাইডে 2x টাকে একা রাখতে হবে। লেফট হ্যান্ড সাইডে 2x টাকে একা রাখতে হলে 2x এর সাথে আর যারা আছে তাদেরকে রিমুভ করতে হবে। তাহলে 2x এর সাথে এখানে আছে কে, -1, -1টাকে রিমুভ করবো কিভাবে, -1 এর অপোজিট যেটা সেটা হচ্ছে +1, আইদার আমি এখানে +1 এড করবো অথবা আমি সাইড চেঞ্জ করব। এখন এই এক্সিওম গুলা ফলো করে আমরা আসলে সমীকরণ সমাধান করে থাকি যখন আমরা স্কুলের জন্য করে থাকি, বা যখন আমরা একটা ব্রড কোয়েশ্চেন বা একটা বর্ণনামূলক কোয়েশ্চেন করে থাকি। যখন আমরা ক্যারেট কলেজের জন্য করে থাকবো এই কোয়েশ্চেন গুলো সলভ, তখন আমরা শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করবো কিভাবে? আচ্ছা, 2x - 1 = 5, অর এই 2x এর সাথে কি -1টাকে রিমুভ করতে হবে। -1টাকে রিমুভ করার প্রসেস হচ্ছে -1টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। -1টা যখনই রাইট হ্যান্ড সাইডে চলে যাবে তখন সে +1 হয়ে যাবে। মনে রাখবা, যখনই আমরা কোনো জিনিসের সাইড চেঞ্জ করবো একটা সমীকরণে, তার সামনে যদি মাইনাস থাকে সে হয়ে যাবে প্লাস, তার সামনে যদি প্লাস থাকে সে হয়ে যাবে মাইনাস। সে যদি গুণ অবস্থায় থাকে তাহলে হয়ে যাবে ভাগ, সে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে হয়ে যাবে গুণ, মানে যে যেই পজিশনে থাকবে এক্স্যাক্টলি অপোজিটটা হয়ে যাবে। তাইলে অর 2x = কি হবে, 2x = হবে 6। এখন আমাদের সমীকরণ সমাধান করার উদ্দেশ্যটা কি? সমীকরণ সমাধান করার উদ্দেশ্য হচ্ছে এখানে যে চলকটা থাকবে বা ভেরিয়েবলটা থাকবে, ভেরিয়েবলটা ইকুয়ালস টু কত হয় সেটা আমরা খুঁজে বের করবো। তাহলে x = কত এটা খুঁজে বের করবো। এখন শুধু x = কত এটা আমরা কিভাবে বুঝবো? x কে একা রাখতে হবে না এই পাশে, x = what এটা বুঝবো কিভাবে? x কে এখানে একা রাখতে হবে। x কে একা রাখার জন্য x এর ডানে বামে উপরে নিচে যা যা থাকবে সবাইকে রিমুভ করে দিতে হবে। তাহলে এখানে উপরে নিচে তো কেউ নাই, x এর সাথে আছে কি 2, এই 2টা কোন অবস্থায় আছে, 2টা আছে গুণ অবস্থায়। এখন 2টাকে রিমুভ করতে হলে কি করতে হবে, 2টাকে রিমুভ করতে হলে 2টাকে ওই পাশে নিয়ে চলে যাব, x = 6 / 2। এখন দেখো এই 2টাকে এখানে গুণ করতেছে না, x কে বা মাল্টিপ্লাই করতেছে না, যখনই আমি তাকে সাইড চেঞ্জ করে নিব সে যে পজিশনে ছিল, সে যদি গুণ অবস্থায় থাকে সে হয়ে যাবে ভাগ, আর সে যদি ভাগ অবস্থায় থাকে সে হয়ে যাবে গুণ। তাহলে হচ্ছে 6/2, দেয়ারফর x = কত, 3। আচ্ছা, শর্টকাট টিপ হচ্ছে ট্রান্সপোজিশন শর্টকাট, এ টার্ম ক্যান জাম্প অ্যাক্রস দ্য। আচ্ছা, এখন আমরা আমাদের শর্টকাট টিপটা দেখে নিই। ট্রান্সপোজিশন শর্টকাট, এ টার্ম ক্যান জাম্প অ্যাক্রস দ্য সাইন, দ্যাট ইজ ইকুয়াল সাইন, ইফ ইউ ফ্লিপ ইটস সাইন, দ্য 4 axioms ইন ওয়ান মুভ। আচ্ছা, একটা টার্ম সে হচ্ছে এই যে ইকুয়াল সাইনটা পার করতে পারবে, মনে করো এই পাশে ছিল সেই পাশে চলে আসতে পারবে। কিভাবে আসবে? যদি তার সাইনটাকে আমরা অপোজিট করে দেই, ঠিক আছে? এই যে এতক্ষণ আমি যে আলোচনাটা করলাম যে এই পাশে যদি প্লাস থাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস, গুণ থাকলে হয়ে যাবে ভাগ, ভাগ থাকলে হয়ে যাবে গুণ, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমরা এই যে এই কোয়েশ্চন টাইপ রিলেটেড আমরা দুটো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখবো। সাবট্রাক্টিং 5 from 3 times a number, the result is 19। 3 গুণ থেকে 5 গুণ বিয়োগ করলে, বা কোনো একটা সংখ্যার 3 গুণ থেকে 5 গুণ বিয়োগ করলে আনসার হবে কত, 19। সংখ্যাটি নির্ণয় করতে হবে। আচ্ছা, সাবট্রাক্টিং 5 from 3 times a number, 3 times a number এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? এখন 3 times a number, কোন নাম্বারটার 3 টাইমস আমরা কি জানি? অ্যালজেব্রাতে আমরা যে জিনিসটা জানি না তাকে কি ধরে নেই, একটা ভেরিয়েবলের সাহায্যে কিছু একটা ধরে নেই। তাহলে 3 times a number, নাম্বারটা কি, নাম্বারটা মনে করলাম আমি x, ঠিক আছে?
তাইলে কোয়েশ্চনটা কি, কোনো একটা সংখ্যার 3 গুণ থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে আমার উত্তর হচ্ছে 19। তাহলে কোন সংখ্যার 3 গুণ? x এর 3 গুণ, 3 ইন্টু এক্স, এইটা হচ্ছে একটা সংখ্যা, তার থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে আমার আনসার হচ্ছে 19। তাহলে কি হবে, অর 3 ইন্টু এক্স হয়ে যাবে 3x মাইনাস 5 ইকুয়ালস টু 19। নেক্সট লাইনে কি হবে, 3x কে একা রাখতে হবে, কারণ কি প্রথমে আমি এইটাকে ছোট করে এইটাতে আনবো, এটাতে প্রথমে এই জিনিসটাকে ছোট করে এই জিনিসে আনবো, তারপরে এইটাকে ছোট করে এইটাতে আনবো, তারপরে এইটাকে ছোট করে এইটাতে আনবো। একবারে তো আমি শুধু x এর মান নির্ণয় করতে পারবো না। or 3x equals to কি হবে 19 plus 5 or 3x equals to 19 plus 5 equals to 24. Therefore x equals to কি হবে 24 divided by 3 equals to 8. আচ্ছা, তারপরে if 11x minus 2x plus 3x equals to 12, find x. আবার if 6 is added with twice of a number, the result is 0, find the number. তাহলে কি বলা হচ্ছে 11x minus 2x plus 3x যদি হয় 12, তাহলে x এর ভ্যালু কত? এই 11x minus 2x কি হবে 9x, 9x plus 3x কত 12x, 12x equals to 12. Therefore x equals to 12 divided by 12 equals to 1. If 6 is added with twice of a number, the result is 0. এটা আমরা দেখি এখানে twice of a number কি 2x plus 6 equals to 0, or 2x equals to minus 6, x equals to minus 6 divided by 2, therefore x equals to minus 3. আর এখানে হচ্ছে প্র্যাকটিস জোনে যে দুইটা কোশ্চেন আছে, তিনটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা। আচ্ছা, তারপর হচ্ছে ভেরিয়েবল অন বোথ সাইডস। একটা সমীকরণের দুই পাশেই যদি চলক বা ভেরিয়েবল থাকে তাহলে আমরা সমীকরণটি কিভাবে সমাধান করব। তাহলে এখানে আমরা এক্সাম্পলটা দেখে নিচ্ছি কি 5y minus 2 equals to 3y plus 8। আমরা প্রথমেই যেসব পদে ভেরিয়েবল বা চলক থাকবে তাদেরকে আমরা একপাশে নিয়ে আসবো, এবং আমাদের কনস্ট্যান্ট বা হচ্ছে এই যে নাম্বারগুলা, শুধু নাম্বারগুলা যারা থাকবে তাদেরকে একপাশে নিয়ে যাবো। তাইলে 5y minus 2 equals to 3y plus 8, তাহলে এইটা চলে আসবে এই পাশে, এটা চলে যাবে এইখানে। 5y যদি এই জায়গায় থাকে তার সাথে আসবে 3y, and 3y এর এই সাইডে অবস্থান কি, সে পজিটিভ না নেগেটিভ? সে পজিটিভ। সে যখনই সাইড চেঞ্জ করে এই পাশে আসবে সে হয়ে যাবে মাইনাস 3y। আর এই পাশে 8 আগে থেকেই ছিল পজিটিভ, এই 8 এর সাথে হচ্ছে এই পাশ থেকে মাইনাস 2 যাবে, সো মাইনাস 2 এই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস 2, or 2y equals to 10, therefore y equals to 10 divided by 2 equals to 5. আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা শর্টকাট টিপ আছে। শর্টকাট টিপটা কি, কালেক্ট ভেরিয়েবলস অন দ্য সাইড ওয়্যার দে আর অলরেডি বিগার। আচ্ছা, যে সাইডে ভেরিয়েবল বড় সেই পাশে আমরা সবগুলোকে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো 5y এবং 3y, কোনটা বড়? 5y বড়, এই জন্য 5y এর সাইডে আমরা হচ্ছে 3y কে নিয়ে আসছি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন রয়েছে। প্রিভিয়াস এর কোশ্চেনগুলো আমরা দেখি। ইফ z equals to x minus 3, আবার আচ্ছা এই লাইনটা খুবই কনফিউজিং। দেখো, if z equals to x minus 3, আবার 3x plus 7, find z, মানে হচ্ছে z equals to এইটা, আবার z equals to এইটা। তাহলে দুইটাই যদি z হয় তাহলে x minus 3 equals to 3x plus 7, or আমরা আগে বলেছি কি যে পাশে আমাদের ভেরিয়েবল বড় ওই পাশে আমরা ভেরিয়েবল গুলোকে নিয়ে যাব। তাহলে minus 3 minus 7 equals to 3x minus x, or minus 10 equals to 2x, or আবার এটাকে এই পাশে নিয়ে চলে আসি, যেহেতু আমরা ডান পাশ বাম পাশ থেকে করে অভ্যস্ত। আচ্ছা, এইটার মতো সেম আরেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে যেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। তারপরে হচ্ছে ফ্র্যাকশনাল এন্ড কমপ্লেক্স ইকুয়েশনস। ফ্র্যাকশনাল এন্ড কমপ্লেক্স ইকুয়েশনস থেকে একইভাবে আগে যে প্রক্রিয়া আমরা করেছিলাম সেই একই প্রক্রিয়া আমরা করব। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, x plus 2 plus x plus 3 equals to 5। তাহলে এখন আমরা কি করব, প্রথমে এই
নর্মালি আমরা যেভাবে দুটো ভগ্নাংশ যোগ করে থাকি সেই একই প্রক্রিয়া ভগ্নাংশগুলোকে যোগ করবো। তাহলে আমরা লসাগু নিচ্ছি, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, এখানে উপর হবে 3x প্লাস 2x ইকুয়ালস টু 5, or 5x বাই 6 ইকুয়ালস টু 5। এখন আমরা কি বললাম আগে, যে আমরা একটা সমীকরণ সমাধানের মূল উদ্দেশ্য হচ্ছে যে চলকের মান বের করা। তাহলে 5x ইকুয়ালস টু যদি 6 হয়, এবার আমরা শুধু 5x কে একা রাখতে হবে। শুধু 5x কে একা রাখতে হলে কি করতে হবে, 5x এর উপরে নিচে ডানে বামে যারা যারা থাকবে এই পাশে বাম পাশে তাদেরকে অন্য পাশে স্থানান্তরিত করতে হবে। তাহলে 5x এর নিচে আছে 6, 6টা কি 5x কে ভাগ করছে, তাহলে 6টা যখন ওই পাশে চলে যাবে সে হচ্ছে কি গুণ হয়ে যাবে 5 into 6, or 5x equals to 30, x equals to 30 divided by 5, therefore x equals to 6. ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ওয়ার্ড প্রবলেমস। ওয়ার্ড প্রবলেমস কি, আমরা অন্যান্য চ্যাপ্টারে যেরকম ওয়ার্ড প্রবলেম করে থাকি, এখানে হচ্ছে আমরা ইকুয়েশন সলভ করার মাধ্যমে একটা ওয়ার্ড প্রবলেম সলভ করব। যেমন ধরো, the sum of two consecutive odd natural numbers is 16, find the number। দুটি পরপর ন্যাচারাল নাম্বারের যোগফল হচ্ছে 16, সংখ্যা দুটো কি? আচ্ছা, মনে করি আমরা একটা সংখ্যা, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা একটা স্বাভাবিক সংখ্যা ধরে নিচ্ছি x। এখন স্বাভাবিক সংখ্যা যদি আমরা রিয়েল লাইফে দেখি, এরা কি থাকে, 3 4 5 2 3 4 1 2 3, তাদের ডিফারেন্স কি, একটার সাথে আরেকটা ডিফারেন্স হচ্ছে 1 করে। 3 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 4, 4 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5। তাহলে প্রথমটা যদি আমি x ধরে নিই, তাহলে তার পরবর্তী সংখ্যাটা কি হবে, তার পরবর্তী সংখ্যাটা হবে x প্লাস 1। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা সংখ্যা, এটা হচ্ছে তার পরবর্তী সংখ্যা। এই দুটো সংখ্যা যদি আমি যোগ করি তাহলে যোগফল হচ্ছে, আচ্ছা আমরা যদি ন্যাচারাল নাম্বার ধরি তাহলে হচ্ছে +1 হবে। কিন্তু আমাদেরকে যদি বলে দেওয়া থাকে যে ন্যাচারাল অড নাম্বার বা ন্যাচারাল ইভেন নাম্বার, তাহলে কি হবে, যেমন ধরো অড নাম্বার কি, বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা কি 3 5 7, তাদের পার্থক্য কত, পার্থক্য হচ্ছে +2 করে, পার্থক্য হচ্ছে +2। আবার জোড় সংখ্যা কি 2 4 6, এখানে হচ্ছে +2 করে। তাহলে শুধু ন্যাচারাল নাম্বার বা শুধু স্বাভাবিক সংখ্যা বললে আমরা একটা নাম্বারের সাথে তার পার্থক্য পরেরটার হবে 1, আর যদি জোড় বা বিজোড় সংখ্যা বলে থাকে তাহলে একটা নাম্বারের সাথে তার পরের নাম্বারের পার্থক্য হবে 2। তাহলে এখানে আমাদের বলে দেওয়া ছিল কি, যে দুটি স্বাভাবিক বেজোড় সংখ্যা বা সাম অফ টু ন্যাচারাল অড নাম্বারস ইজ 16। তাহলে একটা যদি x হয় তারপরেরটা হবে x প্লাস 2, এই দুটো হচ্ছে 16। তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু 16, or 2x plus 2 equals to 16, or 2x equals to 16 minus 2 equals to, or 2x equals to কত 14, therefore x equals to 7। ওকে, শুধু কনজিকিউটিভ যদি বলে তাইলে হচ্ছে 1 করে বাড়বে, শুধু কনজিকিউটিভ করলে এখানে 1 বাড়বে, যেমন 3 4 5 1 2 3। আর যদি বলে কনজিকিউটিভ অড বা ইভেন নাম্বার তাইলে বাড়বে হচ্ছে পার্থক্য 2 করে, যেমন কনজিকিউটিভ অড নাম্বার, কনজিকিউটিভ ইভেন নাম্বার। আচ্ছা, সাম অফ 3 কনজিকিউটিভ অড ন্যাচারাল নাম্বারস হচ্ছে 45। তাহলে প্রথমটা যদি হয় x, তারপরেরটা হবে x প্লাস 2, তারপরেরটা কি, এটা থেকে আরো 2 বেশি না, তাহলে এটা যদি x প্লাস 2 হয় তাহলে এটা কি হবে x প্লাস 2 প্লাস 2, কারণ এটা হচ্ছে আমার তৃতীয় সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা থেকে তৃতীয় সংখ্যাটা আরো 2 বেশি। কারণ কি 3 5 7, এটা হচ্ছে তিনটা ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা, তাহলে একটা থেকে আরেকটা হচ্ছে 2 বেশি করে। তাহলে হচ্ছে x প্লাস 2 প্লাস x প্লাস 2 প্লাস 2 ইকুয়ালস টু কত 45, or তিনটা x মিলে কি হয়ে যাবে 3x, আর এইদিকে হচ্ছে 6 ইকুয়ালস টু 45, or 3x ইকুয়ালস টু 45 minus 6, 3x ইকুয়ালস টু কত 39, therefore x equals to 39 divided by 3 equals to 13। তাহলে একটা যদি 13 হয় তারপরেরটা কি হবে 13 প্লাস 2 ইকুয়ালস টু 15, আর তারপরটা হচ্ছে 13 প্লাস x এর ভ্যালু যেহেতু 13, তারপরটা কি ছিল প্লাস 2 প্লাস 2, 13 প্লাস 2 প্লাস 2 ইকুয়ালস টু 17। তারপরে হচ্ছে অনুপাত এবং রিয়েল লাইফ রিলেটেড যেসব সমস্যা সেগুলো আমরা দেখব। আচ্ছা, what number should be added to the antecedent of the ratio 2:3 so the ratio becomes 5:1? antecedent এবং consequent কি, antecedent এবং consequent হচ্ছে আমরা যে অনুপাতে পূর্ব রাশি বা উত্তর রাশি পড়ে থাকি,
এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্ট। তাহলে একটা অনুপাত যদি থাকে 2:3, তার সাথে কি যোগ করলে, তার পূর্ব রাশির সাথে কি যোগ করলে হচ্ছে 5:1 হবে। তাহলে ধরে নিই আমরা x যোগ করতে হবে, তাহলে কি হবে 2 + x by 3 = 5:1। এটাকে লেখা যায় 2 + x by 3 = 5/1। তারপরে এই প্রক্রিয়া হচ্ছে আমরা x এর মান নির্ণয় করব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা তোমরা চাইলে নিজে নিজে করতে পারো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা মূলত 10টা ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করেছি চ্যাপ্টার 4 এবং 5 থেকে। এবং আমাদের প্রতিটা স্লাইডে কি ছিল, প্রতিটা স্লাইডে ছিল হচ্ছে একটা কনসেপ্ট স্লাইড, যেখানে আমরা কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছি। তার পাশাপাশি ছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, শর্টকাট মেথড এবং তোমাদের জন্য একটা প্র্যাকটিস জোন। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এই কোয়েশ্চনটা সবাই নিজে নিজে ট্রাই করবা এবং এটা আশা করি তোমরা সবাই পারবে। আর আমাদের এখানে আমরা আজকের ক্লাসে যদি আমরা কুইক রিভিশন করতে চাই, তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা পড়লাম সিম্বল, ভেরিয়েবল, কোফিশিয়েন্ট মানে হচ্ছে প্রতীক, চলক এবং সহগ কি। সেকেন্ডটা হচ্ছে টার্ম, সিমিলার এন্ড ডিসিমিলার মানে হচ্ছে সদৃশ পদ, বৈসাদৃশ পদ এবং পদ আসলে কি। তারপর হচ্ছে সূচক, এবং সূচককে ব্যবহার করে কিভাবে আমরা গুণ করব বীজগাণিতিক পদগুলা। তারপর হচ্ছে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ, টাইপ 4 ছিল। টাইপ 5 ছিল কিভাবে আমরা একটা রাশি গঠন করব। টাইপ 6 ছিল কিভাবে সমীকরণ, আচ্ছা সমীকরণ কি এবং সরল সমীকরণ কাকে বলে। টাইপ 7 কিভাবে সমীকরণ সমাধান করব। টাইপ 8 হচ্ছে সমীকরণের দুই সাইডে যদি চলক থাকে তাহলে সমীকরণগুলো সমাধান করার প্রক্রিয়া। টাইপ 9 হচ্ছে রিয়েল লাইফ ওয়ার্ড প্রবলেম এবং টাইপ 10 হচ্ছে অনুপাত, মূল্য এবং রিয়েল লাইফ রিলেটেড আরো কিছু অ্যাডভান্স ওয়ার্ড প্রবলেম। এই ছিল আমাদের ক্লাস। আমাদের এই ক্লাসটা করে আশা করি যে আমাদের এই কোর্সটাতে যদি তোমরা এনরোল করতে চাও বা এনরোল করো, তাহলে আমরা হচ্ছে এখানে 1 বছরের সিলেবাস আমরা 5 মাসে কমপ্লিট করে দিচ্ছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু কভার করে। টেক্সট বুক, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এছাড়া আমাদের নিজস্ব মডিউল থাকবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফোকাস টিচিং, আমরা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেনগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে তোমাদের জন্য অত্যন্ত চমৎকার ভাবে আমাদের রিডিং ম্যাটেরিয়ালস গুলো সাজিয়েছি। যারা যারা হচ্ছে ক্যাডেট কলেজ এবং ক্যাডেট কলেজ ছাড়াও একাডেমিক গাইডেন্স চাও, তাদের জন্য খুবই ভালো হবে। বাংলা এবং ইংলিশ ভার্সনের জন্য সেপারেট ক্লাস থাকবে এবং দুইটার জন্য সেপারেট রিডিং ম্যাটেরিয়ালস। টাইপ ওয়াইজ শর্টকাট টেকনিক্স, প্রতিটা টাইপের জন্য আজকে যেরকম দেখিয়েছি প্রতিটা টাইপের জন্য আলাদা শর্টকাট টেকনিক থাকবে। কনসেপ্ট ক্লিয়ার করা হবে, তারপর আমরা প্র্যাকটিস করব এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও অ্যানালাইসিস করব। রেগুলার প্র্যাকটিস এবং টেস্ট থাকবে। এবং এই কোর্সটিতে আমাদের সব থেকে এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা ক্লাস নেবেন। তো এই ছিল তোমাদের ক্লাস। ধন্যবাদ, সবাই ভালো থাকবা।